বাসি খাবার বিক্রির অভিযোগে রেস্টুরেন্টকে ৩০,০০০ টাকা জরিমানা। এদিকে আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ করা যাবে না বললেন রাশেদ খান। জানাবো যে কোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো বললেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো চুরি যাওয়া অর্থ ফেরাতে বিদেশি বন্ধুদের সহায়তা চান ডক্টর ইউনূস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাসি খাবার বিক্রির অভিযোগে রেস্টুরেন্টকে ৩০,০০০ টাকা জরিমানা। খাওয়ার পর প্লেটে থাকা অবশিষ্ট ভাত, ডাল, মেশানো মাংস ও নলি পুনরায় বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে রাখা সহ বিভিন্ন অপরাধে চট্টগ্রামের লাহোরি টাওয়ার রেস্টুরেন্টকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। নগরের লালখান বাজার আমিন টাওয়ারের ৩য় তলার রেস্টুরেন্টটিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অংশ নেন অধিদপ্তরের উপপরিচালক ফয়জুল্লাহ, সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান ও রানা দেবনাথ এবং আলোকচিত্রী মোহাম্মদ আফতাবুজ্জামান। অভিযানে রেস্টুরেন্টটিতে আগের দিন রান্না করা অবিকৃত কাবাব, রান্না করা বিভিন্ন মাংসজাত খাদ্য, কাঁচা মাংসের সঙ্গে ফ্রিজে সংরক্ষণ, বিক্রি, অনুমোদিত কেমিক্যাল ব্যবহার করে রান্না, মেয়াদ উত্তীর্ণ তেল, মেয়াদবিহীন দধি, অপরিচ্ছন্ন নোংরা পরিবেশ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং প্রক্রিয়াকরণ করা এবং ভোক্তার কাছে প্রতিশ্রুতি পণ্য সরবরাহ না করার প্রমাণ পেয়েছে অধিদপ্তর। একই দিন চৌমোহনী এলাকার ফারুকিয়া বেকারি অ্যান্ড সুইটসে মেয়াদ উত্তীর্ণ দধি, মেয়াদহীন কেক বিক্রি ও নতুন স্টিকার রিপ্লেস করায় ১৫,০০০ টাকা এবং সিজলকে মেয়াদ উত্তীর্ণ দধি, বার্গার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় ৮,০০০ টাকা জরিমানা করা হয়েছে। উপপরিচালক ফয়জুল্লাহ জানান, জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ করা যাবে না বললেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগের কেউ ইলেকশনে অংশ নিতে পারবে না, প্রতিহত করা হবে তাদের। আওয়ামী লীগে যারা খুন গুম করেছে তাদের দেখতে পেলে ধরে পুলিশে দেবেন। আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ করা যাবে না, আপোষ থাকতে হবে নিজেদের মধ্যে। শুধুমাত্র হাসিনার পতন হয়েছে, একটি অধ্যায় শেষ হয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত হাসিনার ফ্যাসিবাদতন্ত্র ভেঙে খান খান হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিপ্লবের সমাপ্তি ঘটে নাই। আওয়ামী লীগ কোনো দল না, আওয়ামী লীগ একটি রেজিম। এই পাপিষ্ঠ রেজিমকে আমাদের নির্মূল করতে হবে। রাশেদ খান বলেন, ঝিনাইদহে দলীয় পরিচয়ে চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজি ও দুর্নীতি হচ্ছে। এভাবে চলতে থাকলে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের আত্মত্যাগ নস্যাৎ হয়ে যাবে। দেশে এখন তারুণ্য নির্ভর পরিবর্তনের রাজনীতি শুরু হয়েছে। যারা রাজনীতি করেন তাদের ভুলে গেলে চলবে না। এখন আর হাসিনার আমলের রাজনীতি নেই। সম্প্রতি ও ভালোবাসার নজির তৈরি করে মানুষের আস্থা অর্জন করতে হবে। সিদ্ধান্ত নিতে হবে আপনি কি জনগণের নেতা হবেন নাকি জনগণ কর্তৃক গণধিকৃত হবেন। উপস্থিত সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে রাশেদ বলেন, আপনারা ভয়ে লিখছেন না, চাঁদাবাজি, দখলবাজি, লুটপাটের চিত্র তুলে ধরে লিখুন। স্বৈরাচার পতন আন্দোলনে ৬ জন সাংবাদিক শহীদ হয়েছেন উল্লেখ করে রাশেদ বলেন, ভয় নেই, আগে লিখেছেন, এখন কেন লিখবেন না? দুর্নীতি, অন্যায় তুলে ধরুন, আমরা আপনাদের সঙ্গে থাকব। দ্রব্যমূল্য নিয়ে রাশেদ খান বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ। সরকার গঠনের আগে জুলাই বিপ্লবের সহযোদ্ধাদের জাতীয় সরকার গঠনের আহ্বান জানানো হয়, কিন্তু তারা কথা না শুনে মাজা ভাঙ্গা উপদেষ্টা পরিষদ গঠন করেছে, যারা দেশ চালাতে পারছে না। কতিপয় উপদেষ্টার প্রতি হুঁশিয়ার উচ্চারণ করে রাশেদ খান বলেন, আপনারা কেউ কেউ কিংস পার্টি গঠন করার চেষ্টা করছেন, কিন্তু এটা যদি আপনারা করেন তবে সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে দেশের মানুষ। কিংস পার্টিকে দেশের মানুষ গ্রহণ করবে না। জাতীয় সরকারের প্রতি গুরুত্ব আরোপ করে রাশেদ বলেন, দেশ চালাতে জাতীয় সরকার লাগবে। জননেতা তারেক রহমান যে ৩১ দফা দিয়েছে সেটা শুধু বিএনপির নয়, আমাদেরও। কাজে জাতীয় সরকার প্রতিষ্ঠা করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার আহ্বান জানান তিনি। রাশেদ খান আরো বলেন, শেখ মুজিব একবার ৭১ পরবর্তী দেশে গণহত্যা চালিয়েছিলেন। জাসদ সহ বিভিন্ন দলের ৩০,০০০ নেতাকর্মীকে হত্যা করেছে। ২৪ সালে এসে হাসিনার নেতৃত্বে দ্বিতীয়বার গণহত্যা চালিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ২ বার দেশে গণহত্যা চালিয়েছে। তাই আমরা আর তৃতীয়বার আওয়ামী লীগকে গণহত্যার সুযোগ দেব না। জুলাই বিপ্লবে সম্পৃক্ত রাজনৈতিক দলগুলো যদি ঐক্য ধরে রাখতে না পারে তাহলে বিপ্লব ব্যর্থ হবে। আর বিপ্লব ব্যর্থ হলে আওয়ামী লীগ আবার দেশে ফিরে কাউকে রেহাই দেবে না, সবাইকে ফাঁসিতে ঝোলাবে। তাই নিজেদের মধ্যে একতা ধরে রাখার আহ্বান জানান তিনি। যে কোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো বললেন মির্জা ফখরুল। যে কোনো নির্বাচিত সরকারকে অনির্বাচিত সরকারের চেয়ে ভালো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বারবার নির্বাচনের কথা বলার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আমাকে কেউ ভুল বুঝবেন না। অনেকের প্রশ্ন, আপনি এত নির্বাচন করেন কেন? বিশেষত ছাত্ররা তো বলেনি। নির্বাচনের কথা বারবার বলার কারণ একটাই, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটি অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। তিনি বলেন, আমি বিশ্বাস করি, আমি জানি না আমার এই বিশ্বাসটা ভুল কিনা। নির্বাচিত সরকার হলে আমার এক্সেস থাকে, আমি যেতে পারি, কথা বলতে পারি, সবাইকে
ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমাদের এখানে এখন যে অস্থিরতা চলছে এই অবস্থা যদি নিয়ন্ত্রণ করতে চাই আমাদের ধৈর্য ধরে পা ফেলতে হবে। এমন কিছু আমরা করব না, নৈরাজ্য সৃষ্টি করে আরো বিপদ যেন আমরা ডেকে না আনি। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। মির্জা ফখরুল বলেন, কখনো ধৈর্য হারাবেন না, আশা হারাবেন না। আমি কেন জানি না, আমাদের প্রত্যাশা অনেক কিন্তু আমাদের ধৈর্য একেবারেই কম। এই তো মাত্র কয়েকটা মাস হয়েছে, এর মধ্যে আমরা সব পাগল হয়ে গেছি। আমাদের অন্তর্বর্তী সরকার অনেক ভুল ত্রুটি করছে, ভুল তো করবেই। তারা তো আর সরকারে ছিল না, রাজনীতি করেনি। রাজনীতি বিষয়টা তারা জানেও না, করেও নি। তাদের তো সে সময়টা দিতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে তো কেউ একটা কথা বলার সুযোগও পায়নি, সাহসও পায়নি। এখন যেহেতু একটা অবস্থা তৈরি হয়েছে, সবাই ঝাঁপিয়ে পড়েছে। মির্জা ফখরুল বলেন, এই পরিবর্তনের পরে আমরা যখন দু একটা জায়গায় খোঁজ খবর নিই, অফিস আদালতে খোঁজ খবর নিই, দেখি ভয়াবহ কাণ্ড, ভয়াবহ দুর্নীতি, চুরি, ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কোনো চিন্তা সেই সরকারি আমলাদের মধ্যে। এটি বলতে আমি বাধ্য হলাম। তিনি বলেন, এটির পরিবর্তন একদিনে হবে না, এত দ্রুত হবে না। ধৈর্য ধরে স্ট্রাকচার আমরা দাঁড় করাই, একটি গণতান্ত্রিক স্ট্রাকচার দাঁড়ায়। সেই স্ট্রাকচার দাঁড়িয়ে গেলে নিশ্চয়ই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমানের কৃতিত্বটা ছিল কোন জায়গায়? তার কৃতিত্বটা ছিল তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে দেশকে বের করে এনেছিলেন। ওটাই ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সংস্কার। দেশকে একদলীয় রাজনীতি থেকে বহুদলীয় রাজনীতি, একটি ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে মিক্সড ও মুক্তবাজার অর্থনীতির দিকে নিয়ে এসেছিলেন। শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের প্রধান সমস্যা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা খাত একদম শেষ হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা একদম শেষ, সেটির মধ্যে কোনো কিছু অবশিষ্ট আছে বলে মনে হয় না। প্রাইমারি স্কুল থেকে শুরু করে একদম ইউনিভার্সিটি পর্যন্ত সব জায়গায় দেখবেন শিক্ষার মান এত নিচে নেমে গেছে, এটি বলে বোঝানো যাবে না। মির্জা ফখরুল বলেন, সারা দেশে এই যে অসংখ্য শিক্ষিত বেকার, এটি হচ্ছে বড় সমস্যা। এটিকেও আমরা কেউ চিন্তায় আনছি না। আর সরকার অনেকগুলো সংস্কার কমিশন করেছে, কিন্তু শিক্ষায় কোনো কমিশন করেনি। এটি তো আগে প্রয়োজন ছিল। গোটা সমস্যার মূলে এটাই। শিক্ষা ব্যবস্থা যদি ঠিক না হয়, আমার যদি জ্ঞান না থাকে, তাহলে আমি সমাজে কোনো পরিবর্তন আনতে পারবো? নিজের পরিবারের জন্য কি পরিবর্তন আনতে পারবো? চুরি যাওয়া অর্থ ফেরাতে বিদেশি বন্ধুদের সহায়তা চান ডক্টর ইউনূস। বাংলাদেশ থেকে চুরি যাওয়া শত শত বিলিয়ন ডলারের অর্থ ফেরত আনতে বিদেশি বন্ধুদের কাছে সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার সময় তিনি সহায়তা চান। প্রধান উপদেষ্টা শীর্ষ বিশেষজ্ঞ, থিঙ্ক ট্যাঙ্ক, সাংবাদিক এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাংলাদেশে পাঠানোর জন্য বৈশ্বিক নেতাদের প্রতি আহ্বান জানান। তারা যেন শেখ হাসিনার 16 বছরের দুর্নীতিগ্রস্ত শাসনকালে কিভাবে দিনের আলোয় স্পষ্ট সম্পদ লুট হয়েছে তা উদ্ঘাটন করতে পারেন। জার্মান মন্ত্রী ওলফ গ্যাং সমিটকে লুৎফে সিদ্দিকী চুরি হওয়া অর্থ উদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার বিষয়ে অবহিত করেন। তিনি জানান, বাংলাদেশে ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি অ্যাসেট রিকভারি কমিটি ও টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। প্রথম পর্যায়ের শীর্ষ 20 মানি লন্ডারের সম্পদ উদ্ধারের লক্ষ্য উদ্ধারণ করা হয়েছে। জার্মান মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে ডক্টর ইউনূস বলেন, আমরা যখন নতুন বাংলাদেশের কথা বলি তখন পরিষ্কার বাংলাদেশের কথাও বলি। তিনি জার্মানির সহযোগিতা কামনা করেন এবং অর্থনৈতিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। জার্মান মন্ত্রী জানান, একটি নতুন জার্মান ব্যবসায়িক প্রতিনিধি দল এপ্রিলে বাংলাদেশ সফর করবে। সুইস ফেডারেল কাউন্সিলর ইগনাজিও ক্যাসিসের সঙ্গে বৈঠকে জলবায়ু, অর্থায়ন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ডক্টর ইউনূস বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে কার্বন সংরক্ষণ উদ্যোগে সুইজারল্যান্ডের সহযোগিতা কামনা করেন। বেলজিয়ামের রাজা ফিলিপ ও কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স চিসেকেদির সঙ্গে বৈঠকে জানা যায়, বেলজিয়াম একটি প্রিন্সের নেতৃত্বে চালু হওয়া মাইক্রো ক্রেডিট কর্মসূচির মাধ্যমে কঙ্গোর গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলের পরিধি দ্বিগুণ হয়েছে। থাই প্রধানমন্ত্রী পায়টং তার্ন সিনাওয়াত্রার সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো আলোচিত হয়। প্রধান উপদেষ্টা জানান, তার সরকার রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান চায়, কারণ প্রতিনিয়ত আরও রোহিঙ্গা বাংলাদেশে আসছে। তাই প্রধানমন্ত্রী বাংলাদেশে থাইল্যান্ডের যুবকদের মধ্যে সম্পর্ক উন্নয়নের আগ্রহ প্রকাশ করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।